ওম শান্তি শান্তি শান্তি। তাহলে আমরা এখনো পর্যন্ত প্রিলিমিনারি স্টেজ, মানে এখনো পর্যন্ত মেন টিচিং কঠোপনিষদের যে মেন টিচিং, যেটা আত্মতত্ত্বটা এখনো শুরু হয়নি। তো জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইন্ট্রোডাকশন টাইপের থিংস। তো তার কারণ এটাও দরকার আছে, আমাদের কোনো কিছু একটা শুরু করার আগে তার ফাউন্ডেশনটা দরকার হয়। তো নচিকেতার গল্প দিয়ে বা নচিকেতার এটা সত্যি কিংবা সত্যি নয়, সেটা কিন্তু আমাদের মেন বিষয় নয়। আমাদের মেন বিষয় হচ্ছে উপনিষদ। উপনিষদ হচ্ছে জীব আর যে চরম তত্ত্ব, যাকে ব্রহ্ম হিসেবে আমরা জানি, সেটা হচ্ছে একই জিনিস। মানে যখন আমরা ব্রহ্মের কথা পড়ছি উপনিষদে, কার কথা পড়ছি? আমার কথাই পড়ছি। পুরো উপনিষদটা আমার কথাই বলেছে, আমার একটা বায়োগ্রাফি উপনিষদ। তো সেই জন্য এই উপনিষদ এত ইন্টারেস্টিং। যে ঠিক ভাবে উপনিষদ পড়বে, যে ঠিক ভাবে সেই মতো করে সাধনা করবে, সে বুঝতে পারবে যে উপনিষদ তো আমার কথাই বলছে সব। তা আমার কথা বললে ন্যাচারালি ইন্টারেস্টিংই হবে। যদি আমার কোনো ব্যাপারে একটা নিউজ পেপারে কিংবা হয়তো বইতে কিংবা হয়তো একটা পপুলার কোনো একটা বিষয়ে বুক বইতে লেখা থাকে, তখন আমার তো খুব ভালো লাগে দেখতে, হ্যাঁ ওয়ান্ডারফুল। আর এখানে পুরো উপনিষদ, হাজার হাজার বছর ধরে উপনিষদ আমার কথাই বলছে। এর থেকে ইন্টারেস্টিং আর কি হতে পারে? আর কিছু হতে পারে না। সেই জন্য উপনিষদ যারা ঠিক ভাবে সাধনা করবে, ঠিক ভাবে ওই পথে যাবে, প্রচন্ড ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। সেই জন্য লিটারেচারের কোনো যে পুরনো হয়ে গেল আর ভাল লাগছে না এরকম জিনিস হয় না। কারণ সত্য কথা কখনো পুরনো হয় না, সবসময় রেলেভেন্ট থাকে, সবসময় প্রাসঙ্গিক থাকে। এই সত্যটা যত পুরনো প্রাসঙ্গিক ছিল হাজার হাজার বছর আগে, এখনো সেই একই ভাবে প্রাসঙ্গিক। কারণ আনন্দ মানুষ চায়, আগেও চাইতো, এখনো চাইছে। সেই জন্য একটা প্রাসঙ্গিক। প্রত্যেক মানুষের শরীরের জন্ম আছে, শরীরের মৃত্যু আছে, সেই জন্য এটা প্রাসঙ্গিক। তো সেই জিনিসটা আমরা এখন দেখছিলাম যে কতটা প্রাসঙ্গিক। হাজার হাজার বছর ধরে যাওয়ার পরেও এই লিটারেচার কখনো পুরনো হচ্ছে না। অথচ সামান্য যে কোনো একটা লিটারেচার আজকে পড়লে কালকে আর পড়তে ইচ্ছা করবে না। ধরা যাক নিউজ পেপার কেউ তো আগের পেপারটা আজকে পড়ছে, খুব রেয়ারলি দেখা যায়। একবার পড়লো, ওই দিনের দিনেই আর কেউ পড়বে না। খুব ভালো নভেল টভেল হলে হয়তো 5 মাস 6 মাস ওটা ভালো চলবে, কিন্তু ওটাও আবার কয়েকদিন পরে পুরনো হয়ে যায়। সেই জন্য কিন্তু এই উপনিষদ গুলো, ভগবত গীতা কখনো পুরনো হচ্ছে না। তার একটাই কারণ, যে এগুলো সব সত্য বলছে, সত্য জিনিস কখনো পুরনো হয় না। তো আমরা দেখলাম নচিকেতা তার কোয়ালিফিকেশনটা দেখালো আগে। এখন এবার যমধর্মরাজ স্টুডেন্টের প্রশংসা করেছেন। এবার যেটা টিচিং, মানে যে শিক্ষাটা দেবেন তারও প্রশংসা করলেন। এই আমরা ছিলাম 7 নম্বর মন্ত্রটা একটু বাকি ছিল। তো যিনি বলবেন তিনি বলছেন যে আশ্চর্য বক্তা। সবাই এই কথাটা বলতে পারে না, কারণ এত সূক্ষ্ম। পরের মন্ত্রটা দেখতে পাবো, এত সূক্ষ্ম। কারণ এই আত্মা জিনিসটা আমাদের কি হয়েছে, একটা সমস্যাটা কি, আমরা যখনই বলি একটা জিনিস জানবো, তখনই আমরা মনে করি যে একটা জিনিসকে অবজেক্টিভলি জানবো, মানে একটা আমার সামনে জিনিস থাকবে সেটাকে আমি জানবো। এইরকম ভাবে আমাদের ওরিয়েন্টেশনটা হয়ে গেছে ছোটবেলা থেকে। এইভাবে ওরিয়েন্টেশনটা হয়েছে, আমরা কখনো মনে করি না যে যিনি সাবজেক্টটাকে কি অবজেক্টটাকে দেখছেন, তাকে কিভাবে জানা যায়। তাকে অবজেক্টিভলি জানা যাবে না। তো সাবজেক্টিভ যে একটা নলেজ আছে, মানে সাবজেক্টিভ মানে যে বিষয়ে তাকে যে অনুভব করছে, বিষয়টাকে যে দেখছে। আমি একটা চেয়ারকে দেখছি, সেই চেয়ারটার জ্ঞানটা আমি পেলাম, কিন্তু আমিটা কি সাবজেক্টিভ, ওইটা আমরা কখনো দিন ভাবিনি। ছোটবেলা থেকে আমাদেরকে কখনো ওইভাবে শেখানো হয়নি। যা যা শেখানো হয়েছে সব অবজেক্টিভ, মানে আমি একটা আলাদা জিনিসকে জানছি। সেই ওরিয়েন্টেশনটা থাকার জন্য আমাদের মন বারবার একই জায়গায় চলে যায়, যে ব্রহ্ম মানে ওরকম টাইপের কিছু একটা আমি জানতে পারবো।
যেমন ফিজিক্স কেমিস্ট্রি জানতে পারবো, কিন্তু ব্রহ্মকে ওইভাবে তো কখনোই জানা যাবে না, কারণ ওটা একটা আমাদের সাবজেক্টিভ একটা নলেজ। সেটাকে অবজেক্টিফাই করে আমরা হয়তো কিছু সাপোর্ট নিতে পারি, যেমন মন্দিরে গিয়ে যেমন পুজো করলাম, একটা মূর্তি সামনে বসে ডাকছি, সেগুলো হচ্ছে অবজেক্টিফাই করে তার সাপোর্ট নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি। কিন্তু ওই মূর্তির পুজো করার উদ্দেশ্য কিন্তু ওই মূর্তি পুজো করার নয়। মূর্তি পুজো করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সেই স্বরূপকেই জানা। এটাই কিন্তু ফাইনাল গোল পুজোর। লক্ষ্য হচ্ছে নিজের মধ্যে যে আমাদের তত্ত্ব আছে সেটাকে জাগ্রত করার, আমাদের মধ্যেই জাগ্রত হয় ওটা তত্ত্বটা। তো সেই জন্য এই জিনিসটা যেহেতু আমরা অভ্যস্ত নই, সেই জন্য একটু প্রথমে এই জিনিসটা বোঝা যাচ্ছে না। আর এটা আমরা কেন, জগতের যদি দিকে তাকানো যায় তখন প্রায় 98-99% লোকেরাই এইতে অভ্যস্ত নয়। সবাই কিসে অভ্যস্ত, যে আমি একটা জিনিস জানবো যেটা আমার থেকে আলাদা, আমিটাকে যে আমি আবার জানবো, সেই জিনিসটা আমাদের মধ্যে আসে না। তো সেই জন্য এটা বলা হলো কি অতি দুর্লভ। হ্যাঁ, কি বলা হলো, শ্রবণায় আপনি বহুবিধ ইহনে লভ্যः। এটা শুনতেও অনেকে পায় না, শোনার সৌভাগ্য হয় না। এই জন্য কেন, যে বক্তা যে বলবে মানে অলমোস্ট এটা মানে কমিউনিকেশন পসিবল নয়। কি করে কমিউনিকেট করবো? কমিউনিকেট করতে গেলেই তো সেটা অবজেক্ট হয়ে যাবে। যে কথাটা বলছে এটা তো অবজেক্টিফাই করে বলছে। তার মানে যে টিচার, তার কত বড় একটা রেসপন্সিবিলিটি, তার কত বড় একটা ক্যাপাবিলিটি থাকলে তবেই এটাকে কমিউনিকেট করতে পারবে। সেই জন্য আশ্চর্য বক্তা বলা হয়। এবার এই আত্মাটাকে কখনো, এটা মনে রাখতে হবে, আমরা কখনো যে অবজেক্টিভ নলেজ, আমরা যেরকম যাচ্ছি একটা গাছ, একটা পাথর, একটা পশু, একটা পাখি, এভাবে যাচ্ছি, এইভাবে কখনোই জানা যাবে না। যতই আমরা চেষ্টা করি, যদি আমরা ধ্যান করি, কিসের ধ্যান করি, হয়তো আমরা কোনো ইষ্ট দেবতা ধ্যান করছি, কিংবা হয়তো অন্য কোনো বস্তুর ধ্যান করছি, সেগুলো কিন্তু অবজেক্টিফাই হচ্ছে। মানে ধ্যানে আমি একটা জিনিসকে ভাবার চেষ্টা করছি, সেটা অবজেক্টিফাই হচ্ছে, মানে বিষয়ীকরণ হচ্ছে। তো বিষয়ীকরণ না করে কি জিনিসটা পাওয়া যাবে, এটা সত্যি সত্যি এটা একটা জানার বস্তু। এটা কিন্তু একমাত্র ওই অভ্যাস করতে করতে, তার বিভিন্ন বিভিন্ন মেথড আছে, এই মেথড গুলো বেদান্তে ডিসকাস করা হয়। আমরা যখন আরো ভিতরে প্রবেশ করব, তখন আশা করি ওই জিনিসগুলো আমরা বলবো। কিন্তু তার আগে আমাদের এই গ্রাউন্ডটাকে তৈরি করতে হবে, একটা ফিল্ড তৈরি করতে হবে, যেটার উপর মহারাজ বেশ করে। হ্যাঁ মহারাজ ওই চেতনা কি অবজেক্ট আর চৈতন্য কি সাবজেক্ট? হ্যাঁ, চেতনাটাকেও, চেতনা মানে আমার যেটা অ্যাওয়ারনেস, এটাও একটা অবজেক্ট। চৈতন্য ছাড়া, চৈতন্য আর চেতনা দুটো কিন্তু আলাদা বস্তু। চেতনাটা হচ্ছে জড়ের মধ্যেই পড়ে। দুটো জিনিস একমাত্র আছে, একটা হচ্ছে জড়, একটা হচ্ছে চৈতন্য। তো বাকি চৈতন্য ছাড়া সবই, যেমন চেতনা মানে আমি একটা জিনিস জানছি, আমি অ্যাওয়ার। যেমন আমি কথা বলছি, আমি অ্যাওয়ার, উইথ ফুল কনসাসনেস আমি কথা বলছি, মানে আমি জানি যে আমি কথা বলছি, আমি জানি যে একটা জিনিস আমি খাচ্ছি, এটাকে চেতনা বলা হয়। তো 13 চ্যাপ্টারে ভগবান শ্রীকৃষ্ণ ওই চেতনাটাকে জড়ের মধ্যে ফেলেছেন। দুটো জিনিস আছে, একটা হচ্ছে ক্ষেত্রা আর ক্ষেত্রাজ্ঞা। ক্ষেত্র মানে হচ্ছে এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র মানে যেটাকে ফিল্ড বলা হয়। আর যে ফিল্ডটাকে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞা। তার মানে ওই চেতনাটাকে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষেত্রের মধ্যে ফেলেছেন অ্যাকচুয়ালি। কিন্তু যে চেতনাটাকে জানছে সে হচ্ছে চৈতন্য, তাকে কখনোই অবজেক্টিফাই করা যাবে না। এটা হচ্ছে ব্যাপার। মহারাজ, চেতনা মানে অ্যাওয়ারনেস বললেন? কি আর কি কি চেতনা? চেতনা মানে কি বললেন? অ্যাওয়ারনেস? অ্যাওয়ারনেস, ইয়েস অ্যাওয়ারনেস। এটা কি ওই আমি জ্ঞানের একটা, থেকে, জ্ঞান জ্ঞান থেকে আলাদা? জ্ঞান নয় এটা? এবার জ্ঞান তো দু রকম আছে, অবজেক্টিভ নলেজ আর সাবজেক্টিভ নলেজ। আমরা এখানে সাবজেক্টিভ নলেজ নিয়ে ডিল করছি। অ্যাওয়ারনেস এরও জ্ঞান হয়, আমি এই বস্তুটার প্রতি অ্যাওয়ার আছি, আমি যে কথা বলছি, আমি জানি যে আমি কথা বলছি, আমি জানি আমি কথা বলছি, আমি ওটারও একটা জ্ঞান হচ্ছে। এমনকি একটা জিনিস যদি নাও থাকে তারও একটা জ্ঞান হয়, অভাব, এই জিনিসটা নেই। যেমন আমি বললাম ওই ঘরে গিয়ে ও আছে নাকি দেখতো, ঘরে গিয়ে ওখানে, তখন গিয়ে আমাকে বললো, আমি দেখে এলাম ও নেই। তো ও যদি নেই তাহলে দেখে এলাম কিভাবে? মানে ও যে নেই, আমি বলি তো সাধারণত যে আমি দেখে এলাম ওই ঘরে নেই।
তুই যদি নেই হবে, নেইটাকে দেখবো কিভাবে? আমি দেখলাম, তার মানে কি ওর অনুপস্থিতিটাও একটা জ্ঞান, মানে যে ও যে নেই সেটা একটা জ্ঞান হলো। ওই জন্য আমি বলি যে কথায় কথায় বলা হয় যে আমি দেখলাম ও নেই, যদি নেই হবে দেখবো কিভাবে? সেই জন্য অভাবেরও জ্ঞান হয়। আমার যে জিনিসটা, প্রত্যেকটা জিনিসেরই আমাদের জ্ঞান, একটা জিনিস যে নেই তারও জ্ঞান হবে। এই জন্য ওটা একটা প্রমাণ, অনুপলব্ধি বলে একটা প্রমাণ আছে। তো এবার ওই চৈতন্য ছাড়া, চৈতন্য মানে আমাদের যেটা স্বরূপ, সেটা ছাড়া সবই মোটামুটি জড় পদার্থ, চেতনাটা জড় পদার্থ। এই যে মডার্ন সায়েন্স এখন কনসাসনেস স্টাডি নিয়ে খুব পড়েছে, কনসাসনেস স্টাডি, এটা নিয়ে বিশাল একটা আলোড়ন তৈরি হয়েছে গত 40-50 বছর ধরে এটা হচ্ছে, তার আগে ছিল না। এরা যে কনসাসনেস বলছে, এই কনসাসনেসটা কিন্তু অ্যাকচুয়ালি চেতনা, চেতনাটাকে বলছে। ওদের মতে কনসাসনেসটা মানে ওকে বন্ধ করে দেওয়া যায় কমপ্লিটলি। কিভাবে বন্ধ করে দেওয়া যায়? আমার মধ্যে একটা কনসাসনেস, মানে ওদের মতে কনসাসনেসটা আমার মধ্যে আছে। আমরা কনসাসনেস প্রিন্সিপাল বলতে গেলে চৈতন্যটাকে বুঝি, কিন্তু ওদের মধ্যে যেটা কনসাসনেস, সেটা কিভাবে বন্ধ করতে পারবো আমি? যেমন ওরা বলছে, আমাকে যদি কেউ অ্যানাস্থেসিয়া দেয়, জেনারেল অ্যানাস্থেসিয়া, আমি তখন টোটালি ওই কনসাসনেসটা চলে গেল, ওইভাবে কনসাসনেস বন্ধ করা যায়। কিন্তু আমাদের তো ওই চৈতন্য তো ওরকম নয়। চৈতন্য সমস্ত বস্তুর মধ্যে আছে, সমস্ত সারা পৃথিবীতে ছড়িয়ে মানে ব্যাপ্ত হয়েছে। কিন্তু ওদের মতে ওই কনসাসনেসটা শুধু মানুষের মধ্যেই থাকতে পারে, পশুর মধ্যে থাকে না, আর গাছপালার মধ্যে তো কোনো কথাই নেই। এই হচ্ছে পার্থক্য। বা সেটা নিয়ে চৈতন্যর সঙ্গে কনসাসনেসের অনেক অনেক পার্থক্য, মানে কনসাসনেস মানে চেতনা, ওরা যেটা কনসাসনেস বলছে মডার্ন সায়েন্স, হচ্ছে চেতনা, অ্যাওয়ারনেস। আমি যে অ্যাওয়ার, ওটা কি জিনিস, ওটা নিয়ে ওরা চেষ্টা ভাবনা করছে। এই হচ্ছে ব্যাপার, এই দুটোর মধ্যে এটাই পার্থক্য। তো চেতনাটা হচ্ছে সবসময় অবজেক্টিভই হয়, চৈতন্য ছাড়া সবই অবজেক্টিভ। বুদ্ধি হচ্ছে সবথেকে সূক্ষ্ম ম্যাটার, ম্যাটার মানে জড় পদার্থ, সব থেকে সূক্ষ্ম হচ্ছে বুদ্ধি। ওই বুদ্ধির মধ্যেই চেতনাটা হয়তো থাকে। আমি বুদ্ধিটাকে চেতনা বলছি, যেই বুদ্ধি দিয়ে আমি জানছি যে আমি এটা জানি, আমি জানি যে আমি এটা জানি। এই হচ্ছে ব্যাপার। যেমন একটা ঘট সামনে আছে, এটা ঘট, আর হচ্ছে আমি জানি যে এটা ঘট, দুটোর মধ্যে আলাদা, দুটো আলাদা রয়েছে। সেই জন্য মহারাজ, হ্যাঁ, জড়র থেকে জীব কি সূক্ষ্ম? কিসের থেকে? জড়র থেকে জীব কি সূক্ষ্ম? জীব মানে বলতে গেলে চৈতন্য, জীবটা সূক্ষ্ম তো হবেই ডেফিনেটলি। জীব মানে তো জড় পদার্থ নয়, জীবের যেটা স্বরূপ বলতে গেলে, এবার সেই জায়গায় আমাদের সমস্যাটা হয়। যদিও আমাদের স্বরূপ এই চৈতন্য, আমরা আমাদেরকে কি বলে মনে করি? আমরা আমাদেরকে শরীর বলে মনে করি, আমরা আমাদেরকে মন বলে মনে করি, যেগুলো সব জড়। ওই জড়েতে যখন আত্মবুদ্ধি হয়ে যায়, ওটাই তো আমাদের সমস্ত সমস্যার কারণ। দেহের আত্মবুদ্ধি, এটাকে দেহাত্ম বুদ্ধি বলা হয়। এই দেহে আত্মবুদ্ধি হলে চলবে না, আত্মাতে আত্মবুদ্ধি হতে হবে, চৈতন্যতে আত্মবুদ্ধি হতে হবে। আমাদের তো 24 hours/7 ওটা জড়েতে আত্মবুদ্ধি হয়ে রয়ে আছে, দেহেতে। ওইখানেই তো সমস্যা, ওইটা কেটে গেলেই তো আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। আমাদের তো আত্মজ্ঞান বলে কিছু হবে না আলাদা করে, জ্ঞান তো হয়ে আছি আমরা, যেটা আমি অলরেডি পেয়ে আছি। আমার পকেটে যদি অলরেডি একটা বস্তু থাকে, আমি কি করবো? বস্তুটা আমি আবার নিয়ে আসবো, ওটা তো আছে অলরেডি আমার। তো অলরেডি যেটা আছে সেটা পাবো কিভাবে? যেটা যেটা আমি ভুল করছি, ভুলটাকে শুধু অপসারণ করে দিলেই হয়ে যাবে। সেই জন্য জড়, জড়তে আমরা জীবের ভাবটা আরোপ করছি যে আমি শরীর, আমার কিছু ক্ষতি হয়ে শরীরে যদি কিছু কেটে গেল, আমার শরীরটা খুব মনে মনে কষ্ট হবে, রোগা হয়ে গেলাম মনে মনে কষ্ট হবে, একটু মোটা হয়ে গেলে মনে মনে কষ্ট হবে, কিন্তু আমি তো শরীর নই। তবে এট দ্য সেম টাইম এটা মনে রাখতে হবে, শরীরটাকে কিন্তু আমাদের যত্ন করতেই হবে, কারণ শরীরটাই একমাত্র ইনস্ট্রুমেন্ট যার দ্বারা আমি ওই যেটা আমাদের স্বরূপ সেটাকে জানতে পারবো। শরীরটাকে আবার ইগনোর করলেও হবে না, শরীরটাকে প্রপার খাবার দিতে হবে, প্রপার এক্সারসাইজ দিতে হবে, যা যা দরকার শরীরে, কোনো রোগ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সবই করতে হবে শরীরটাকে। কিন্তু তার মানে এই নয় যে শরীরটাই আমরা সর্বসর্ব, কখনোই তা না। শরীরটা আছে, শরীরটা যাবে, আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে, বড় থেকে বৃদ্ধ হবে, বৃদ্ধ থেকে আস্তে আস্তে শরীরটা পড়বে। কিন্তু আমি যে আমার সত্তা, যখনই আমি মনে করবো যে আমি শরীর নই,
আমি তাহলে যে আমার স্বরূপ, তখনই কিন্তু আস্তে আস্তে ওই জ্ঞানের দিকে আমরা যাচ্ছি। ওই জ্ঞানটাই আমাদের স্বরূপ, ওটা হচ্ছে সাবজেক্টিভ নলেজ। এটা হচ্ছে শরীরটা কেবল অবজেক্টিভ নলেজ, এই অবজেক্ট আর সাবজেক্ট দুটো আমাদেরকে ভাগ করতে হবে। তো আমাদের এই উপনিষদের উদ্দেশ্য হলো কি, যে সাবজেক্টিভ নলেজ সম্বন্ধে কথা বলা। আবার এমন অদ্ভুত ব্যাপার, এই সাবজেক্টিভ নলেজ সম্বন্ধে কথা বলছে, কিন্তু কিভাবে বলছে? অবজেক্টিভলি বলছে, কারণ উপায় নেই। ওই জন্য তো এত কষ্টকর ব্যাপার। সেই জন্য মুন্ডক উপনিষদে দ্বে বিদ্যে বেদিতব্যে দুখানা বিদ্যার কথা বলা আছে, যেটা জানতে হবে। কি বিদ্যা? একটা অপরা বিদ্যা, একটা হচ্ছে পরা বিদ্যা। অপরা বিদ্যার আন্ডারে কাকে কাকে ফেলা হয়েছে? সমস্ত বেদকে ফেলা হয়েছে অপরা বিদ্যার আন্ডারে। তার মানে এই উপনিষদ গুলো আমরা যেটা পড়ছি, অপরা অপরা মানে নিকৃষ্ট বিদ্যা, নিম্নতর বিদ্যা। পরা বিদ্যা হচ্ছে, সেটা কখনো কোনো জায়গায় লেখা থাকতে পারে না, কোনো জায়গায় মুখে বলাও যাবে না, যার দ্বারা সেই পরম তত্ত্বকে আমরা জানতে পারি, কি রিয়েলাইজ করতে পারি। জানতে পারি মানে আবার অবজেক্টিভলি নয়, কিন্তু রিয়েলাইজ করতে পারি, সেটাকে বলা হচ্ছে পরা বিদ্যা। তারপরে যেটাকে বোধ করা বলেছিলেন, ওটাই কি পড়া বিদ্যা? হ্যাঁ, ওইটা টাইপের, ওটা তো মুখে কিছু বলা হয়, ওই কিছু কিছু ভাষা দিয়ে এইভাবে এইভাবে বলতে হয়। সেই জন্য তো উপনিষদ যখন ওই মহাবাক্য, আমরা এখানে এই উপনিষদে কোনো মহাবাক্য নেই, কিন্তু মহাবাক্যের মধ্যে অনেক স্টেটমেন্ট আছে। তো মহাবাক্য মানে যেই বাক্যের দ্বারা, একটা সেন্টেন্সের দ্বারা ওই আমাদের যে স্বরূপ, যে ব্রহ্ম, সেটাকেই বোঝাচ্ছে, সেটাকে মহাবাক্য বলা হয়। তো মহাবাক্যের যখন আমাদের ওটাকে বিচার করা হবে, তখন দেখতে পাবো যে ডাইরেক্টলি কখনো এটা মহাবাক্য দিয়ে ব্রহ্মটাকে বোঝা যায় না, ওটাকে ইনডাইরেক্টলি বুঝতে হয়। তার একটা মেথড আছে। এই মেথড গুলোই তো আমাদের শিখতে হয়। পরম্পরা একটা সম্প্রদায়ের মধ্যে থাকলে, সম্প্রদায়টা হচ্ছে একটা চাবিকাঠি জিনিসগুলোকে বোঝা। নিজে নিজে করে এই জিনিসগুলো কখনই বোঝা যায় না। একটা খাপচারা ভাষা ভাষা কিছু একটা আইডিয়া হবে, বোঝার থেকে বরঞ্চ না বোঝার ভাগটাই বেশি। নিজে নিজে করলে কখনই হয় না। তো এবার কথাটা হচ্ছে কি, যে আমাদের যেটা লক্ষ্য, কি লক্ষ্য? আনন্দ পাওয়াটা লক্ষ্য। বারবার কিন্তু একই জিনিস ফিরে আসছে। আর আনন্দটা কি? আমাদের স্বয়ং স্বরূপ হচ্ছে আনন্দ, স্বরূপ হচ্ছে আনন্দ। ওই জন্য তো আমরা সবসময় আনন্দ পেতে চাই স্বরূপ বলে। কিন্তু যেখানে আনন্দ, যমরাজ বলবেন, যমরাজ যখন নচিকেতাকে পরে প্রশংসা করবেন, প্রশংসা করে বলবেন, নচিকেতা তুমি তো মনুষ্য জীবনেই এটা বুঝতে পেরে গেছো, কিন্তু আমিও তো মনুষ্য জীবনে ছিলাম এককালে, আমি কিন্তু তখন বুঝতে পারিনি। আমি ওই যাগযজ্ঞ করেছি, তার ফলে আমি স্বর্গে এসেছি, স্বর্গে আসার পরে আমি এইসব জ্ঞানগুলো পেয়েছি। কিন্তু তুমি ওখানে থেকেই এত ছোট বয়সে তুমি সব বুঝতে পেরে গেছো, তুমি আমার থেকে অনেক মানে সুপিরিয়ার। এটা পরে যমরাজ বলছেন। তার মানে কি, আমরা যখন এই জিনিসগুলো নিয়ে থাকছি, এই যে যমরাজ বলছেন, যেটা অধ্রুব, অধ্রুব মানে যেটা হচ্ছে ইমপারমানেন্ট, তাতে আমি পার্মানেন্ট সলিউশন কখনো পাবো না জানি, কিন্তু খোঁজার চেষ্টা করেছি। সবাই জানে, মানুষ সবাই জানে, একটা মানুষ এত বোকা নয় যে জানবে না তার মৃত্যু হবে না। প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মানুষই জানে আমি এত জিনিসই এক জায়গায় জড়ো করছি, একদিন আমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষই জানে, কিন্তু জানার পরেও এরকম করছি। জানি যে আগুনে হাত দিলে হাতটা পড়বে, তবু আমি আগুনে হাতটা দিচ্ছি। ওই জন্য তো দোষটা আমার বলা হয়, দোষটা হচ্ছে, রেসপন্সিবিলিটিটা আমার। আমি কেন ভুল জায়গায় যাবো? ভুল জায়গায় গেলে আমাদেরকে তার যে রিয়াকশন, সেটা রিয়াকশনটা ফেস করতে হবে। তো সেই জন্য এটা যমরাজ বলবেন, আমি কিন্তু ওসব করিনি, আমি শুধু ওই যাগযজ্ঞ করেছি, করে ভাবলাম স্বর্গে যাব, এবং স্বর্গে চলে এসেছি। এখানে আসার পর আমি জ্ঞানটা পেয়েছি। কিন্তু তুমি মরতে থেকেও, এই পার্থিব শরীরের মধ্যে থেকেও তুমি যে এত বড় একটা বৈরাগ্যবান, তুমি যে তুমি কত বড় একজন মহান শিষ্য বলে যমরাজ বলবেন। পরে আমরা দেখবো, এইখানেই আছে দুটো তিনটে মন্ত্রের পরে। আচ্ছা, সেই জন্য এখানে বলা হলো কি, আশ্চর্য বক্তা। বক্তা হচ্ছে ওয়ান্ডারফুল, কারণ এটা সহজে কমিউনিকেট করা যায় না। কেন কমিউনিকেট করা যায়? আমি বললাম, অবজেক্ট কমিউনিকেট করতে গেলে অবজেক্ট হয়ে যায়, তাহলে কিভাবে করতে হবে? আর যে নেবে জ্ঞানটা, সে হচ্ছে কুশল, সেও কিন্তু আশ্চর্য। কুশল হচ্ছে লব্ধা। আচ্ছা, এখানে বলা হলো নেবে, তাহলে একটা জিনিস নিতে গেলে তো আমাকে অবজেক্টিভ হয়ে যাচ্ছে ওখানে, তাহলে লব্ধা কথাটা বলবে কেন? এই যে একটা প্রশ্ন হয়ে গেল। একটা জিনিস এই যে বলা হলো যে সেটাকে অবজেক্টিভলি জানতে পারবো, তাহলে আমার বলছে জ্ঞানটা নেবে, নেয়া মানেই তো একটা অবজেক্ট আমি দিতে পারবো, তাহলে কিভাবে নেবো? এই লব্ধা বলছে নেবে, যে জ্ঞানটা নেয়,
সেও আশ্চর্য। ওই জন্য ওটাকে ক্ল্যারিফাই করার জন্য যমরাজ পরে বলেন জ্ঞাতা। এখানে জ্ঞা মানে জানা, জ্ঞা মানে ওরকম একটা বস্তু নেই, জানা। জানা মানে কি আমার স্বরূপটা কি জানা। আশ্চর্য। ওই ভগবান শ্রীকৃষ্ণ একটা ওয়ান্ডারফুল টিচার ছিলেন, গীতাতে সব বলে গেছেন এইসব কথাগুলো, একদম সরল ভাবে সাবলীল ভাবে বলে গেছেন। এখানে যম ধর্মরাজ বলছেন একই কথা। তো এটা হচ্ছে আমরা দেখেছি আগের দিনে কুশল অনুশিষ্টা। অনুশিষ্টা মানে যে আচার্য, সে হচ্ছে কম্পিটেন্ট আচার্য হতে হবে, তাহলে মুশকিল আছে। যাতে একটা ব্যাখ্যা দিলে হবে না, পরম্পরাগত ভাবে ব্যাখ্যা পেয়ে তারপর ব্যাখ্যাগুলো দেবে, কম্পিটেন্ট যোগ্য আচার্য হলে তবেই কমপ্লিট হয়। আচার্য আর যে শিষ্য দুজনের মধ্যে একটা কমিউনিকেশন হতে হবে, তবেই হবে এটা। ওখানে বলছে অনন্য। এই পরের, আচ্ছা পরের মন্ত্রটা বলে তো হয়ে যাবে। দেখি পরের মন্ত্রটা পড়ছি। এই পর্যন্ত আমরা মোটামুটি 7 নম্বর পর্যন্ত, ওই লাস্টের দুটো তিনটে ওয়ার্ড বাকি ছিল আমি বলে দিলাম এখন। আচ্ছা নেক্সট, না নারেণ অবরেণ প্रोक्तः एष सुविज्ञेयो बहुधा चिन्त्यमानः अनन्य प्रोक्ते गतिरत्र नास्ति अनीयान् हि अतर्क्यम् अनुप्रमाणात्। এটা একটা ছন্দতে গাওয়া হয়, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে ছন্দ আছে। ওই ছন্দটা একটা গানের মতো আছে এই গানে, কারণ এটা কোনো ইন্টোনেশন পাওয়া যায় না। ওই শ্রুতি তার যে মূল যে যে সংহিতা ওটা হারিয়ে গেছে, শুধু উপনিষদটা আছে। সংহিতাতে ইন্টোনেশন গুলো দেয়, উদাত্ত অনুদাত্ত ওগুলো দেওয়া থাকে। ওই জন্য যেহেতু পাওয়া যায় না, এই জন্য আমাদের অন্যভাবে গাওয়া হয়। এটা গানের মতো স্বামীজি একটু ফেভারিট ছিল বলে আমাদের এখানে স্বামীজির সঙ্গে গাওয়া হয়। যাই হোক, মহারাজ এখানে প্রক্তাহা মানে বিসর্গ হবে না? বিসর্গটা ড্রপ হয়ে গেছে। ও বিসর্গটা একটা সন্ধির নিয়ম থাকে, ওর পরে যদি এ থাকে ই থাকে বিসর্গ ড্রপ হয়ে যায়। ও, একার থাকলে একারও ড্রপ হয়ে যায়। সবসময় আমার বিসর্গ অকার থাকলে আমার বিসর্গ ড্রপ হবে না, এইগুলো থাকলে ড্রপ হয় অ্যাকচুয়ালি। প্রোক্তা মানে প্রকাশ্যটা উত্তম, কারণ প্রোক্তা শুধু প্রোক্তা উইদাউট বিসর্গ বলে এটা হচ্ছে প্রাতিপদিক। তার প্রথম বলছে প্রোক্তা হবে এটা। যাই হোক, তো এখানে দেখা যাক কি বলছে। এটা কিন্তু খুবই মানে প্রত্যেকটা, যদিও আমরা এখন ইন্ট্রোডাকশনের মধ্যেই আছি, প্রত্যেকটা মন্ত্র কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট মন্ত্র। আচ্ছা এখানে বলা হলো কি, লাস্ট থেকে আমরা শুরু করছি। অতর্ক্যম অনুপ্রমাণাৎ, এই যে আত্মা, আত্মার কথা বলা হচ্ছে, এই আত্মাটা এষাহা সুবিজ্ঞা, এটা হচ্ছে আত্মাটাকে খুবই খুবই সূক্ষ্ম। অনুপ্রমাণাৎ, অনু অনু আমরা জানি অনু মানে খুবই সূক্ষ্ম। অনু আনিয়ান, আনিয়ান মানে তার থেকেও সূক্ষ্ম। ওই জন্য আমরা দেখেছি আনোরানিয়ান মাহাতো মহিয়ান আত্মা গুহায়ান নিহিতস্য জন্তোঃ তমঃ ক্রতুঃ পশ্যন্তি ভীত শোকো ধাতুঃ প্রসাদাৎ মহিমানমীশম। এরকম করে আনোরানিয়ান, সূক্ষ্মতে সূক্ষ্মতর, সূক্ষ্মতম থেকেও সূক্ষ্ম, মাহাতো মহিয়ান বৃহত্তম থেকেও বৃহত্তম। এরকম একটা আত্মা ওই জীবের গুহার মধ্যে লুকিয়ে বসে আছে, এরকম ভাবে বলা হয়েছে উপনিষদে। এটা উপনিষদেরই মন্ত্র, অনবরণীয়ান মাহাতোময়ান। এটা বোধহয় কঠোপনিষদেও রিপিট হবে। তো এইভাবে, তো এখানে বলা হলো কি এত সূক্ষ্ম। এবার সূক্ষ্ম কেন, এটা ভাবা যাক, কেন এত সূক্ষ্ম। আচ্ছা সূক্ষ্মর মানেটা কি, ডেফিনেশনটা, কেন আমি একটা জিনিসকে সূক্ষ্ম বলি, কোন কিভাবে দেখে একটা জিনিসকে স্থূল বলবো আর একটা জিনিসকে সূক্ষ্ম বলবো, তার গুণ দেখে বলা হয়। জিনিসটা সর্বব্যাপী। সব সব সূক্ষ্ম আবার সর্বব্যাপী হয়। যেমন জল আর পৃথিবী, দুটোর মধ্যে কোনটা সূক্ষ্ম কোনটা স্থূল যদি বলা হয়, জলটা সূক্ষ্ম, পৃথিবীটা স্থূল, দুটোর মধ্যে। কিভাবে বললাম আমরা, দর্শনে যে গুণ, এই যেমন ধরে দেখ 5টা এলিমেন্ট, তো 5টা ভূত, পঞ্চভূত দিয়ে তো আমরা তৈরি, সারা জগৎ তাই তৈরি পঞ্চভূত দিয়ে। পঞ্চভূতের মধ্যে পৃথিবীতে, আচ্ছা পঞ্চভূতে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট থেকে এক একটা গুণ গুণ থাকে। যেমন শব্দ স্পর্শ রূপ রস গন্ধা, শব্দ স্পর্শ রূপ রস গন্ধটাকে তন্মাত্রা বলা হয় অ্যাকচুয়ালি, তন্মাত্রা ওইটাই আমরা ইন্দ্র দ্বারা গ্রাহ্য হয়, ওই শব্দটা গ্রাহ্য হয়,
পৃথিবী মানে কি, পৃথিবীটা কার্যয় পৃথিবীতে কি থাকে, পৃথিবীতে এই পাঁচটাই থাকে, যেহেতু পৃথিবীটা সবচেয়ে বেশি স্থূল এই পাঁচটার মধ্যে, সেজন্য এই পাঁচটাই তন্মাত্রা থাকে। পৃথিবী থেকে শব্দ, স্পর্শ, রূপ, রসা, গন্ধ সবই থাকে। আচ্ছা, এবার পৃথিবীর আগেরটা কি, পৃথিবীর আগে জল। এইভাবে ক্রমটা এইভাবে ক্রমটা আছে, ওই দৈত্যের উপনিষদে আছে তস্মাৎ বায়ে তস্মাৎ আত্মনঃ আকাশস্য সম্ভূতঃ আকাশাৎ বায়ুঃ। আকাশ প্রথমে হলো, আকাশ থেকে আকাশাৎ বায়ুঃ, বায়োর অগ্নি, বায়ু থেকে অগ্নি হলো, অগ্নের আবহা, অগ্নি থেকে জল হয়েছে, অভ্য পৃথিবী, জল থেকে পৃথিবী হলো, পরপর পরপর হয়েছে। কিভাবে হলো সেটা পরে আমি দেখবো, নিশ্চয়ই ক্রম আছে, সুন্দর ক্রম আছে, কিভাবে হবে এটা বোঝা গেল। এখানে অগ্নি মানে হচ্ছে টেম্পারেচার, যেখানে যেখানে আমার শরীরের মধ্যে অগ্নি আছে মানে কি আগুন জ্বলছে তা না, টেম্পারেচার আছে। এবার টেম্পারেচারটাও আবার কি ধরনের টেম্পারেচার ওটা পরে ডিসকাস করা আছে, মানে যেখানে হিট আছে সেখানেই অগ্নি আছে। যাই হোক, তাহলে কি হলো, পৃথিবীর পরে পরের স্থূলটা হচ্ছে জল। জলেতে কি কি গুণ গুণ মানে কি কি তন্মাত্রা গুলো থাকবে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ থাকছে না জলে। কারণ যেহেতু একটা কেটে গেল সেই জন্য জলটা পৃথিবীর থেকে সূক্ষ্ম হলো। আবার আগ্নেয় আবহা, আগ্নি হিট, মানে আগুন হতে পারে, হিট হতে পারে, তো ওখান থেকে জল এসেছে, তার মানে অগ্নিটা নিশ্চয়ই সূক্ষ্ম, জলের থেকে কেন সূক্ষ্ম, অগ্নিতে কি কি থাকে এগুলো তো আমরা চোখে দেখেই বুঝতে পারি। জলের মধ্যে কোনো গন্ধ থাকে না, কিন্তু পৃথিবীর মধ্যে গন্ধ থাকছে, গন্ধ মানে যে কোনো স্মেল, গুড অর ব্যাড, তো ওটাকে কিন্তু জলের মধ্যে থাকছে। জলের মধ্যে কি কি থাকছে, শব্দ, স্পর্শ, স্পর্শ করতে পারি, রূপ থাকে, রূপ আর রস, গন্ধ থাকছে। আচ্ছা, অগ্নির মধ্যে কি থাকছে, শব্দ, স্পর্শ, রূপ, রস নেই, ওটা ড্রাই। তার মানে হচ্ছে অগ্নিটা তার মানে জলের থেকে আরো বেশি সূক্ষ্ম হলো। আমরা যত আমরা গুণের কম করছি তত সূক্ষ্মতর হচ্ছে। গুণ মানে এখানে তন্মাত্রা বোঝাচ্ছে, প্রিয় শব্দটা একটা গুণ, রসটা একটা গুণ, গন্ধটা একটা গুণ, এগুলো সব গুণ। গুণটাকে তো কখনো কখনো বেদান্ত মধ্যে তন্মাত্রাই বলছে। আচ্ছা, অগ্নির আগে কি হলো, বায়ু। বায়ুতে কি আছে, শব্দ, স্পর্শ। বায়ুর কোনো রূপ নেই, রূপ থাকলে চোখে দেখতে পেতাম, শব্দ, স্পর্শ। আর আকাশটা হচ্ছে সব থেকে বেশি সূক্ষ্মতর, মানে যত ম্যাটেরিয়াল, যত জগতের যত কিছু বস্তু আছে তার মধ্যে আকাশটা সব থেকে বেশি সূক্ষ্ম। আকাশে শুধুমাত্র শব্দই আছে, শব্দ গুণ হচ্ছে আকাশ। সেই জন্য আবার কি, আকাশ থেকে আবার এটা একটা পিকুলিয়ার একটা, পরে আমরা ওসব হয়তো চর্চা করার সময় আসবে। এই পঞ্চভূত, এই পঞ্চভূত থেকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় তৈরি হয়েছে। যেমন আকাশের গুণ হচ্ছে শব্দ, আমরা দেখলাম শুধু শব্দ, তো আকাশের গুণ যেহেতু শব্দ, আমার আকাশ থেকে সেই জন্য কর্ণেন্দ্রিয় তৈরি হয়েছে, সেই জন্য কর্ণের দ্বারাই একমাত্র শব্দ শুনতে পাই, চোখের দ্বারা কখনো। তো বায়ু, বায়ুর হচ্ছে, আচ্ছা যদিও কম্বিনেশন অফ অল দ্য গুণ, মানে দুটো তিনটে গুণ থাকলেও তার মধ্যে একটা ইউনিক গুণ থাকে, সেটা শুধু বায়ুর ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন আকাশের ক্ষেত্রে ইউনিক গুণটা কি, শব্দ। বায়ুর ক্ষেত্রে ইউনিক গুণটা কি, স্পর্শ। স্পর্শ মানে তার মধ্যে শব্দ রইল, স্পর্শটা কিন্তু ইউনিক, শব্দটা হচ্ছে ইউনিক আকাশে। বায়ু, বায়ু মানে কি, স্পর্শ, আমরা স্পর্শ গুণটা আছে বায়ু। তো এবার সেই জন্য বায়ু থেকে কি তৈরি হয়েছে, আমাদের ওই স্পর্শেন্দ্রিয় তৈরি হয়েছে, চামড়ার নিচে যেটা থাকে জায়গায়। আবার স্পর্শেন্দ্রিয়, চুলের কোনো স্পর্শেন্দ্রিয় নেই, নখের মধ্যে স্পর্শেন্দ্রিয় নেই, যেখানে এখানে স্পর্শেন্দ্রিয় আছে সেগুলো সেগুলো তৈরি হয়েছে বায়ুতে। সেটা ইন্টারনাল অর্গান হতে পারে, এক্সটার্নাল হতে পারে। তো এইভাবে বায়ু থেকে কিন্তু এই অর্গানটা তৈরি হয়েছে। আবার রূপ, রূপ হচ্ছে কি, তার ফর্ম, ওটা অগ্নি থেকে তৈরি হয়েছে। যেমন আমরা কি চোখ দিয়ে আমরা রূপ দেখি, অগ্নি থেকে চোখ তৈরি হয়েছে। মানে চোখের অগ্নি থেকে, চোখটা কিন্তু পৃথিবী থেকে হয়নি, অগ্নি থেকে হয়েছে। এইভাবে আমরা দেখি। আর হচ্ছে কি রইলো, আহ পৃথিবী, পৃথিবীতে কি রয়েছে, গন্ধ। কারণ পৃথিবীর হচ্ছে ইউনিক কোয়ালিটি হচ্ছে গন্ধ, আর জলের ইউনিক কোয়ালিটি হচ্ছে রস, মানে হচ্ছে সেপিডিটি, জলটা যেমন লেগে লেগে থাকে, সেই জন্য জলের হচ্ছে আমাদের যে টেস্ট, ওগুলো জল থেকে তৈরি হয়েছে। এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং আছে, ডিটেলস আমরা যাবো। সপ্ত রজগুণ আছে, এগুলো সপ্তগুণের কাজ। রজগুণ থেকে সব জ্ঞানেন্দ্রিয় গুলো, কর্মেন্দ্রিয় গুলো তৈরি হয়েছে, সপ্তগুণ থেকে জল থেকে কোন
কোন ইন্দ্রিয় কোন জ্ঞানেন্দ্রিয় তৈরি হচ্ছে? রসনা টেস্ট, জীব। জীব বলা যেতে পারে, জীব টেস্ট, ওখান থেকে টেস্ট হচ্ছে। তো ওগুলো কিন্তু সপ্তগুণ থেকে তৈরি হচ্ছে, সপ্তগুণ থেকে জ্ঞানেন্দ্রিয় তৈরি হয়, আর রসগুণ থেকে কর্মেন্দ্রিয় তৈরি হয়। এমনি 5টা কর্মেন্দ্রিয় 5টা এলিমেন্ট থেকে তৈরি হয়েছে। তো এইগুলো গেল এইভাবে। আমরা দেখলাম মানে কি, এই আসল কথাটা আমি কাছে যাক, সূক্ষ্ম কাকে বলবো? যেখানে যত কম গুণের ডিসপ্লে সেটাকে সূক্ষ্ম। আকাশটাকে যদি আমরা বুঝতে পারি না, আজকে যদি বলে আকাশটা কিরকম, আমরা ইমাজিনও করতে পারি না, এত সূক্ষ্ম। ওই শব্দটা আছে, শব্দের গুণ, আকাশের গুণ হচ্ছে শব্দ, থেকে আসছে। এই জন্য আমাদের সায়েন্স কত ডিপে গেছে, সব আকাশের যে একটা গুণ থাকে সেটাও কিন্তু আমরা ডিসকভার করা হয়েছে। ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গুণ, শব্দ গুণ হচ্ছে আকাশ। তার মানে কি, আমাদের মডার্ন সায়েন্সের শব্দ মানেটা কি, একটা স্থূল বস্তুকে যদি আমরা ভাইব্রেট করি সেখান থেকে শব্দ উৎপত্তি হবে। তাহলে কি শব্দ উৎপত্তি হলে হবে না, এই শব্দটা আবার প্রপাগেট করবে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে, বায়ুর মধ্যে দিয়ে কিংবা সলিডের মধ্যে দিয়ে, এরকম টাইপের শব্দ। কিন্তু আমাদের মধ্যে শব্দটা কিন্তু যে কোনো জায়গায় ভাইব্রেশন হলে শব্দ থাকে, মিডিয়াম থাকুক বা না থাকুক। সেটা হচ্ছে আকাশের গুণ, আকাশের গুণ। এবার যদি মনে করি গুণটাকে তন্মাত্রা বললেন, আকাশের গুণ। এখানে এগুলোকে তন্মাত্রা বলা হচ্ছে, এগুলোকে হ্যাঁ, আকাশের তন্মাত্রা শব্দ। হ্যাঁ, আকাশের তন্মাত্রা শব্দ, বায়ু তন্মাত্রা স্পর্শ, এইভাবে বলা হয়। ওগুলো আবার গুণও বলে, বেদান্ত মতে দুটোই ঠিক। গুণ কিন্তু আবার 5টারও বেশি প্রচুর গুণ আছে, হয়তো 22টা না 23টা গুণ আছে বেদান্তের মধ্যে। তার মধ্যে এই 5টা গুণ তন্মাত্রা, অনেকগুলো গুণ, যেমন সংযোগ একটা গুণ, বিয়োগ একটা গুণ, পরিমাণ একটা গুণ, এরকম টাইপের প্রচুর গুণ আছে। তো এবার এত সূক্ষ্ম, মানে আচ্ছা, সূক্ষ্মতর কি হলো আকাশ। যেহেতু আকাশে একটাই মাত্র গুণ আছে কিংবা তন্মাত্রা একটা আছে, কিন্তু সেই আকাশটাকে আমরা বুঝতেই পারি না কি জিনিস। তাহলে আত্মা যেটা নির্গুণ, কোনো গুণই নেই, সেটা কিরকম সূক্ষ্ম হবে? সেই জন্য এখানে বলা হলো অনিয়ান হি অতর্ক্যম অনুপ্রমাণ। যেখানে কোনো এই যে, যেহেতু এখানে বলা হলো সুবিজ্ঞেয় বহুধা চিন্ত্যমান, এটাকে অনেকভাবে চিন্তা করেও এটা কিন্তু আমরা বুঝতে পারি না। যেবার এটা হচ্ছে প্রত্যক্ষের দ্বারা হয় না, তর্ক, এখানে তর্ক মানে হচ্ছে অনুমান। মানে হচ্ছে তেমনি এই জিনিসটা প্রত্যক্ষের দ্বারাও জানা যায় না, অনুমানের দ্বারাও জানা যায় না। এবার অনুমানটা কি বলতে গেলে তো আবার অন্যদিকে আমাদের চলে যেতে হবে। অনুমানটা কি বলতে গেলে আমাদের ন্যায়ের ভিতরে প্রবেশ করতে হবে, কিন্তু সেসব দিকে আমরা না গিয়ে, অনুমান মানে যে জিনিসটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তার থেকে আমি একটা ইনফার করছি। যেমন বলা যাক যে পর্বতে ধোঁয়া আছে, ধোঁয়াটা দেখে আমি কি ইনফার করছি, কি অনুমান করলাম, যে ওখানে অগ্নি আছে। অনুমান কিন্তু মানে গেস ওয়ার্ক নয়, বাংলা যেটা বলে অনুমান করছি, ওরকম টাইপের অনুমান নয়, অনুমান একটা প্রমাণ। অনুমান যার দ্বারা যে কথায় বলে 2 × 2 = 4 করতে পারলাম, ওটাই কি অনুমান? বাংলা কথা জন্য একটা ব্যাপ্তি থাকে, ব্যাপ্তিটা যদি ঠিক থাকে অনুমান ঠিক হবে সবসময়। ব্যাপ্তি যদি গন্ডগোল হয়ে যায়, যেমন যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বর্ণি, এই ব্যাপ্তিটা আমার জানা আছে। যেখানে যেখানে ধূম থাকবে সেখানে যেখানে অগ্নি থাকবে, অগ্নি ছাড়া ধূম হতে পারে, ওখানে অগ্নি আছে বলতে পারো না। তো এরকম প্রচুর জায়গার অনুমান করো। যেমন একজন যে হেঁটে যাচ্ছে, যে হাঁটছে, সেটা কিন্তু অনুমান। একটা যে কার্য কখনো চোখে দেখা যায় না। চোখে আমি কি দেখছি? চোখে দেখছি সে স্থান পরিবর্তন করছে। তো যেহেতু সে স্থান পরিবর্তন করছে, সেহেতু সে হাঁটছে কিংবা ছুটছে, যাই হোক। যেমন চন্দ্র সন্ধ্যাবেলা পূর্ব দিকে দেখলাম, আমি তাকে 4-5 ঘন্টা আমি চন্দ্রের দিকে তাকালাম না, বা রাত্রের দিকে তাকালাম, মধ্য গগনে চলে এসেছে। তারপরে অনুমান করলাম কি, চন্দ্র ওখান থেকে এখানে চলে এসেছে, পুরোটা রাস্তাটা আমি দেখিনি। চন্দ্রের গতিটা মানে কার্য করেছে, চন্দ্র ওখান থেকে এসেছে। এইগুলো কোনো অনুমান হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা আমি চোখে দেখছি না ডাইরেক্টলি, কিন্তু তার দ্বারা আমি একটা জিনিসের জ্ঞান পাচ্ছি। সেটাকে তর্ক দিয়ে এখানে বলা হচ্ছে, তর্কের দ্বারাও তাকে পাওয়া যাবে। অতর্ক্যম বলা হচ্ছে, অতর্ক্যম, তর্কের দ্বারা যেটাকে পাওয়া যাবে। সেই জন্য এখানে বলা হলো কি, আচ্ছা এই জিনিসগুলো বোঝাতে গেলে অবরা মানে হচ্ছে নিকৃষ্ট, এই যে বললাম অবরা মানে নিকৃষ্ট। এই যে যারা নিকৃষ্ট ধরনের আচার্য, নিকৃষ্ট আচার্য মানে ঠিক ভাবে
দের বোধোদয় হয়নি সেসব আচার্য এই জিনিসগুলো বলতে পারবে না। না প্রোক্তাহা, না সবিজ্ঞে আহাম, ঠিক ভাবে বলা যাবে না। নরেনা, এখানে নরেনা মানে হচ্ছে আচার্যে না, নরেনা মানে আচার্যে না, এই আচার্যের দ্বারা এখানে হবে না, এই জিনিসটা কখনো বলা যাবে না। তার মানে ইনফিরিয়ার, আবার এরা মানে ইনফিরিয়ার মানে একটু নিচু, তার জন্য প্রচুর ট্যালেন্ট। ট্যালেন্ট মানে কি, বিশেষ করে ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, সেই আচার্যের একটা ওখানে বিশেষ সন্দেহ হয়েছে। অনন্যহা, অনন্য মানে আচার্য বলা হয়েছে, অনন্য, অনন্য মানে সে একটা ইউনিক টাইপের পার্সোনালিটি। ওটাকে কিরকম ব্রহ্মনিষ্ঠ হতে হবে আর ক্ষত্রিয় হতে হবে। ব্রহ্মনিষ্ঠ মানে আমি যে জিনিসটার আমি হয়তো শিক্ষা দিচ্ছি সেটাই আবার আমি, তার মানে যেই ব্রহ্মের কথা বলছি সেটা যে আমি, সেইটার একটা কনভিকশন একটা থাকতে হবে আচার্যের মধ্যে। আমার মধ্যে নিজের মধ্যেই কনভিকশন নেই যে আমি ব্রহ্ম, সেটা আমি ঠিক ভালো করে জানি না। হ্যাঁ, কি করে আমি তাহলে কি করবো? সেই আচার্য যদি পড়াতে যায় তাহলে কি অবস্থা হবে? এই অবিদ্যায় অন্তরে বর্তমান অন্ধে নৈব নিয়মানা যথান্ধাঃ, আগে বলা হয়েছে অন্ধের দ্বারা অন্ধকে পরিচালিত করা হবে। সেই জন্য এখানে যে আচার্য হবে সে পুরোপুরি কনভিকশন থাকতে হবে, না আমি যেটা বলতে যাচ্ছি যে ব্রহ্মের কথা সেটা আমি নিজেই। তার মানে আমি যখন বলতে পারবো যে আমি নিজে ব্রহ্ম, তখন আমি অন্যকে বলতে পারবো তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম, তুমি সেই ব্রহ্ম, এইভাবে বলতে পারবো। আমি নিজেই ঠিকঠাক ভাবে জানি না, আমার আইডিয়া কোনো ঠিক নেই, আমার তালের ঠিক নেই, কিভাবে আমি অন্যকে বলবো? সেটাকে বলা হচ্ছে ব্রহ্মনিষ্ঠ। ব্রহ্মনিষ্ঠ মানে এইটাকে ব্রহ্মনিষ্ঠ বলা হয়। আমি ভালো করে জানি যে আমি নিজেই হচ্ছে ব্রহ্ম, আর ছাড়া আর কিছু নেই। মানে সারা শ্রুতি, পুরো উপনিষদ আমার কথাই বারবার করে রিপিট করেছে, এটা আমাকে ভালো করে জানতে হবে। মানে আমারই যে বায়োগ্রাফিটা উপনিষদে লেখা হয়েছে, কি একটা ওয়ান্ডারফুল ব্যাপার। উপনিষদ আমার কথা বলছে, এর থেকে ভালো আর কিছু হয়? যে ঋষি মুনিরা আমার কথা বলে গেছেন, আমি তাকে এবার জানি ভালো করে কি? বারবার পড়তে হবে, যেখানে আমার কথা লেখা থাকে তো বারবার করে পড়ি আমরা, তা বারবার করে পড়ো, পড়তে হচ্ছে আমাদের। যেহেতু আমি তাকে অন্য ডেফিনেশন দিয়ে ধরা আছে, আমি তো যে ব্রহ্ম বলে ধরা নেই, তো আমি তো মানে শরীর, আমি মানে মন, সেই জন্য এই জিনিসগুলো আলোড়ি লাগছে আমাদের কাছে। কারণ আমাকে যদি এখন শরীরের সম্বন্ধে ডিসক্রাইব করে, ও এই একটা এই জিনিসটা খেলে আমার রূপের একদম মাধুর্য বাড়বে, তার সঙ্গে সঙ্গে ওটা নিয়ে পড়াশোনা করে দেবো। ওই জিনিসটা ওই করলে আমার বেশ একটা স্লিম, বডিটা স্লিম হবে, ব্যাস ওই নিয়ে শুরু করে দেবো পড়াশোনা। কারণ আমি তো জানি আমি শরীর তখন, সেই জন্য আমাদের ওইগুলো অ্যাট্রাক্ট করছে। এই কাজটা করলে আমি একটা জব পাবো, টাকা পাবো, টাকা নিয়ে আমি বেশ ভালো করে থাকবো। কারণ আমি টাকা পেয়ে কি করবো? আলটিমেটলি আমি শরীরটাকে মেনটেন করবো, আর কিছু নয়। আর মনটাকে, মনের দিক দিয়ে ফ্রিডম পাবো, এইটুকু, ভালো করে খাওয়া দাওয়া করবো, এইটুকু। তো এটাই হচ্ছে, আমি যেহেতু আমিটা ওইখানে জড়িয়ে আছে, সেই জন্য ওই জিনিসগুলো পেলে আমি হাতের কাছে খুব তাড়াতাড়ি নিতে চাই। খুব ভালো ইন্টারেস্টিং পড়া, ইন্টারেস্টিং স্টোরি, মুভি দেখতে গেলে যদি একটা সুন্দর একটা, কি বলো ওটাকে, থ্রিলার, থ্রিলার, ওই থ্রিলার দেখলে একবার ওয়ান্ডারফুল থ্রিলার, একদম বিশাল হিট হয়ে যাবে। কারণ আমি তো ওইটার মধ্যে ডুবে আছি আমাকে নিয়ে। কিন্তু যদি কোনো একটা সিনেমায় উপনিষদের কথা বলে, কি বোরিং একটা ব্যাপার, কেউ লোক যাবেই না এরকম। যেমন উপনিষদ গঙ্গা বলে একটা টিভি সিরিয়াল বেরিয়েছিল অনেকদিন আগে, দূরদর্শন থেকে ওটা চলতো। ওই কয়েকদিন চলার পরে আর লোক পেল না, ওটা বন্ধ করে দিল। ওই একই ব্যাপার। খুব সুন্দর, ওটা এত সুন্দর, মানে এক একটা গল্প, এক একটা এপিসোডে এক একটা গল্প বলা হচ্ছে, উপনিষদ থেকে নিয়ে গল্পগুলো বলা হচ্ছে, খুব সুন্দর। এটা কিন্তু আমি সবাইকে বলছি, সময় পারলে তোমরা সবাই দেখবে, খুব ভালো। এটা উপনিষদ গঙ্গা, ওটা খুব ইম্পর্টেন্ট। ওটা বন্ধ হয়ে গেছে বলছি। উপনিষদ যে আমার কথাই বলছে সেটাতে প্রথম আমি শুনছি, আর এত কেউ আমাকে বলেনি। এখন যেহেতু প্রথম শুনছি, আমার খুব তাড়াতাড়ি এটাতে কনভিকশন হবে, এটা হতেও পারে না, সন্দেহ আছে সবসময়। তো এবার যখন ভাববো যে হ্যাঁ আমি অনন্ত, আমার কোনো জন্ম নেই, আমার কোনো মৃত্যু নেই, আমার কোনো জন্ম নেই, আমি হচ্ছে সেই চৈতন্য স্বরূপ, তাহলে কি আনন্দ হবে তার মধ্যে। আমি কি, আমার শরীরটা থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না, শরীরটা তো একদিন যাচ্ছেই, যাবে, সবাই জানে সেটা। তো এই জিনিসটা যখন আমাদের মধ্যে আসবে, সেটাকে যে মানে শিক্ষাটা দেবে তাকে কতটা
একটা কনভিকশন থাকতে হবে, যেটাকে বলা হচ্ছে ব্রহ্মনিষ্ঠ। আর একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে যে টিচারের ক্ষেত্রে মানে আচার্যের ক্ষেত্রে শ্রোত্রিয়। শ্রোত্রিয় মানে সে ভালো করে জানেন এই পরম্পরা, মানে পরম্পরাবিদ, সত্যি বলা হয়েছে। তার কাছে একটা চাবিকাঠি, এই চাবিকাঠিটা বই পড়লেও হবে না, আর যেমন করে র্যান্ডামলি কোথাও কিছু ভিডিও দেখলেও হবে না, সেটা পরম্পরাগত ভাবে পড়লে তখন ওই চাবিকাঠিটি পাওয়া যায়। ওই যে ওইটি জানে, শুধু জানে বললে হবে না, সে আবার কমিউনিকেট করতে পারে ঠিকঠাক করে। অনেকে আছে প্রফেসর, সে খুব বিশাল জ্ঞানী, ভালো জানে সে, কিন্তু সে আবার পড়াতে পারে না ঠিকঠাক করে। তো পড়ানোর একটা তার একটা অ্যাপটিচিউড থাকতে হবে, তো সেটাকে শ্রোত্রিয় হিসেবে বলা হয়েছে। এমন ভাবে পড়াবে, এখানে এখানে তো অন্য কিছু পড়া নয়, ফিজিক্স কেমিস্ট্রি পড়ার কথা বলা হচ্ছে না, সে এমন ভাবে পড়াবে যেন সে ওই যে সাবজেক্টিভ নলেজটাকে যেন ভালো করে ধরে সে সাধনা চতুষ্টয়ের দ্বারা ওটাকে যেন পেতে পারে মানে আবার ওই যে অবজেক্টিভলি পেতে পারবে না, এইটা জিনিস। এই জন্য বলা হচ্ছে কি না মারেনা অপরেনা প্রোক্তঃ প্রকাশনা উক্তঃ প্রোক্তঃ, ঠিক করে বলা হবে। আচ্ছা, এষা সুবিজ্ঞেয়ঃ বহুধা চিন্ত্যমানঃ। বহুধা চিন্ত্যমানঃ মানে কি সো মেনি টাইপস, মানে ভেরিয়াসলি স্পোকেন, এইসব জিনিস বহুভাবে অনেকভাবে বলা হয়েছে, জিনিসগুলো অনেকভাবে বলা হয়েছে, অনেকভাবে বলা যেতেও পারে। চিন্ত্যমানঃ মানে অনন্য প্রকৃতি, যদি এরকম ধরনের টিচার, এরকম ধরনের টিচার, এই ইউনিক টাইপের টিচার, অনন্য প্রকৃতি মানে এই বললাম ব্রহ্মনিষ্ঠ আর সত্যিও দুটোকে এখানে ক্লাব করে বলা হয়েছে অনন্য। অনন্য মানে এই যে একটা ইউনিক টাইপের টিচার, মানে কম্পিটেন্ট টিচার যাকে বলা হচ্ছে, মানে যোগ্য যে আচার্য তার কথা বলা হয়েছে। এখানে বলা হলো কি আহ গতিরাত্র নাস্তি, যদি সেই রকম ধরনের শিক্ষক সেরকম ধরনের আচার্য বলে তার গতি নেই, মানে গতি নেই মানে অন্য কোনো গতি নেই, মানে তাকে ওই দিকেই নিজে যেতেই বাধ্য হবে, তার এমন তার টিচিং, এমন তার তার কি বলবো, কিংবা এটা তো আমার কথাই বলছে, বুঝতে বললাম না, যখন আমি জানতে পারবো আমার নিজের কথাই বলছে, তার একটা কত ইন্টারেস্ট পাবো তাতে। সেই জন্য এই কথাটা বলে গতির অত্র নাস্তি, অন্য কোনো গতি নেই, এটাতে অন্য কোনো গতি থাকে না, না আস্তি। তো সেই জন্য মানে কি আমাকে ওইখানেই যেতেই হবে, সেরকম ভাবে যদি আমাকে কেউ পড়ায় আচার্য। এবার স্টুডেন্টের কথা বলা হয়েছে, আগে তো স্টুডেন্টের কোয়ালিফিকেশনটা দেওয়া হলো, স্টুডেন্ট সেরকম হতে হলো, ওই স্টুডেন্ট ওরকম সাধারণ চতুষ্টয় সম্পন্ন স্টুডেন্ট যদি হয় তাহলে তো কোনো ব্যাপারই নয় আচার্য। ওই জন্য কি হয়, আমরা দুটো দিক থেকেই দেখতে হবে আমাদের। আমরা মনে করি আজকালকার দিনে গুরু পাওয়া যায় না, কি করে গুরু পাবো? আচ্ছা, স্টুডেন্ট কি পাওয়া যায়? স্টুডেন্টও তো পাওয়া যায়, তাহলে গুরুটা পাবে কোত্থেকে? যদি ঠিকভাবে স্টুডেন্টের আমাদের কোয়ালিফিকেশন থাকে, গুরু অটোমেটিক্যালি কানেকশন হয়ে যায় গুরুর সঙ্গে। আমাদের নিজেদের তো কোয়ালিফিকেশন নেই। একটা প্লেন যখন নামবে, তো এয়ারপোর্ট ছাড়া কোথায় নামবে? ধান জমিতে তো নামতে পারবে না প্লেনটা। সবাই বলে আজকালকার দিনে কেন বিবেকানন্দ তৈরি হচ্ছে না? বিবেকানন্দের মায়ের মধ্যে কেউ মা হয়েছে যে তৈরি হবে বিবেকানন্দ? বিবেকানন্দের মা, স্বামীজির মা কি সাধনা, কি তপস্যা করেছেন দিনের পর দিন, বছরের পর বছর, মানে কৃচ্ছ সাধনা করে করে স্বামীজি নিজে বলছেন যে আমাকে আমার মা এই জগতে কনসাসলি এনেছেন, মানে কি বলবো, একদম জেনে শুনে আমাকে এই জগতে মা এনেছেন, স্বামীজি বলছেন। তাহলে সেরকম মা হলে তবে সেরকম সন্তান হবে। আমি বিবেকানন্দ চাইছি, অথচ মা এদের চাইছি না, কি করে হবে? সেই মা হয়তো সেই যে, যেমন আমি কিছুদিন আগে একটা ইয়েতে গেছিলাম, ওই কি বলে এখানে একটা ইনকাম ট্যাক্সের বড় একজন অফিসার আছেন, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল, উনি ওই ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্সেস, সো এনএডিটি বলা হয়, তার ওখানকার ইনচার্জ। তো ওখানে আমি একটু ওই ডেকেছিলেন আমাদের সমাজের সম্বন্ধে কথা বলতে, বললাম। তো ওখানে একজন অফিসার আছেন, অফিসার উনি মনে হয় জয়েন্ট কমিশনার নাকি একজন মহিলা। তো তিনি আমাকে বলছেন যে 5 বছরের একটা ছেলে আছে, তো ওটাকে কিভাবে আমি ছেলেকে কিভাবে মেডিটেশন করতে হবে একটু যদি আপনি বলেন। তখন ওই যে যিনি, ওনার নাম হচ্ছে রাজু, সত্যনারায়ণ রাজু। তো আমি বলার আগে উনি উত্তরটা ভালো করে দিয়ে দিলেন। রাজু ছিলেন, উনি এইসবগুলো পড়াশোনা করেছেন। তো উনি বললেন যে আপনাকে আগে সবার আগে করতে হবে। আমি ওটাই বলতাম হয়তো, তো উনি বললেন যে আপনাকে সবার আগে করতে হবে।
আমি করবো না, অথচ আমার ছেলে করবে, আমি নিজের খেয়াল খুশি মতো ঘুরে বেড়াবো, আর আমার ছেলে একদম মেডিটেশন হয়ে স্বামী বিবেকানন্দ হয়ে যাবে, সে তো হতে পারে না। স্বামীজি বলছেন আমি মায়ের কোলে বসে পুরো মহাভারতটা শুনে শুনে শিখেছি, আমার মায়ের পুরো মহাভারতটা মুখস্থ ছিল, স্বামীজি বলছেন। ভাবা যায় সেই ধরনের সেই মা কোথায় আজকে? আমরা হচ্ছে স্বামী বিবেকানন্দ প্রত্যেক ঘরে ঘরে জন্মাবে। স্বামীজি বলছে কালে অনেক বিবেকানন্দ জন্মাবে, কিন্তু আমাদের তো মায়েদেরকে তৈরি করতে হবে। মায়েদের হোক, বাবাও আছে তার মধ্যে, মানে ফ্যামিলি দুটোই। মানে বাবা কিরকম, বাবার কি ক্যারেক্টার, মানে এইসব জিনিস আমরা বইতে পড়েছি, মায়ের যেমনি ক্যারেক্টার বাবারও তেমনি ক্যারেক্টার, কি দান কি ধ্যান। তখনকার দিনে একটা কালেক্টর, ডেপুটি ম্যাজিস্ট্রেট, কালেক্টর ডেপুটি ম্যাজিস্ট্রেটের মাইনে ছিল 800 টাকা। মানে কম্পেয়ার করে কত টাকা হচ্ছে, 800 টাকা ছিল। আর স্বামীজির বাড়িতে মাসে মাসে খরচ হতো 1200 টাকা করে, মানে লোক খাইয়ে আদর আপ্যায়ন করে অতিথি সৎকার করে সমস্ত কিছু করে 1200 টাকা হলো। কোথায় ডেপুটি কালেক্টরের পুরো মাইনে পেরিয়ে আরো 400 টাকা বেশি। মানে কত খরচ করতেন উনি, কত উদার ছিলেন। সেই জন্য ওনার যখন শরীর যায়, খুব ইয়াং বয়সে শরীর চলে যায়, তখন উনি কোনো টাকা পয়সা রেখে যেতে পারেননি। স্বামীজি এমনকি খাওয়া পর্যন্ত যোগ্য না ঠিকঠাক করে। যাই হোক, ওইটা অন্য একটা গল্প। কিন্তু কথাটা হচ্ছে কি, সেরকম ধরনের মা বাবাকে তৈরি করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে, স্টুডেন্টকে তৈরি হলেই তখন গুরুর কানেকশনটা হবে। সেই জন্য দুদিক থেকে আমাদের দেখতে হবে, যেমন হচ্ছে স্টুডেন্টের কোয়ালিফিকেশন দরকার, গুরুর কোয়ালিফিকেশন দরকার। স্টুডেন্ট যদি খুব স্ট্রং হয়, সেরকম গুরুই সে পাবে। আবার গুরু যদি খুব কোয়ালিফাইড হয়, সেরকম স্টুডেন্টই পাবে। সেই স্টুডেন্টকে সারা সে পড়াতেই তার ভালো লাগবে, এরকম টাইপ। যেমন ধরা যাক শ্রীরামকৃষ্ণ হচ্ছে খুব মানে একটা হাইলি সুপারলেটিভ ডিগ্রি টাইপের স্টুডেন্ট, যদি তখন সাধারণ অবস্থায় তাকে স্টুডেন্ট হয়ে দেওয়া হয়। গুরু কোথা থেকে এলো? সেই পাঞ্জাব থেকে গুরু নিজে চলে এলেন দক্ষিণেশ্বর, ওনাকে কোথাও যেতে হয়নি। এমন কোয়ালিফাইড স্টুডেন্ট, সে গুরু কোথায় থাকে? সেই পাঞ্জাবে, সেখান থেকে উনি তথাপুরি চলে এলেন দক্ষিণেশ্বর। ভৈরবী ব্রাহ্মণী কোথায় কোথায় গিয়ে বাংলাদেশ যেখানে সেখানে উনি যেতেন, চলে এলেন দক্ষিণেশ্বর। কোয়ালিফাইড যদি আমাদের স্টুডেন্ট পাওয়া যায়, গুরুর সঙ্গে কানেকশনটা অটোমেটিক্যালি এটা হয়ে যায়, ঈশ্বরের ইচ্ছাতে হয়ে যায়। সেটা আমরা কখনো মনে করতে পারি না যে আমি খুব ভালো, গুরুরা ভালো নাই, কার গুরুর কাছে যাবো, কি করবো না পাবো, কার কাছে দীক্ষা নেবো। প্রথম কথা দীক্ষা নেয় না, দীক্ষা পায়। গুরু কৃপা করে দীক্ষা দেয়। দীক্ষা নেবো, ওই যে আমি নেবো কথাটাই তো ওখানেই তো একটা গন্ডগোল, দীক্ষা পায়। সেই জন্য যে কথাটা হচ্ছে কি, এই আমরা এই দীক্ষা মানে একটা স্পিরিচুয়াল একটা পথ, তার দিকে আমরা দেখি, ওটাকে দীক্ষা বলা হচ্ছে। তো যাই হোক, এখানে গুরুর প্রশংসা করা হলো, আচার্যের প্রশংসা করা হলো, এইভাবে আচার্যকে হতে হবে। তার আগে কিন্তু নচিকেতাকে কিভাবে হতে হবে, স্টুডেন্টকে কি হতে হবে আগে বলা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এই পর্যন্ত অনিয়ান কি আতার্ক্য মানব প্রমাণাৎ, এইভাবে বলা হচ্ছে এখানে। আচ্ছা, তার মানে কি, আগে যেখানে দেখলাম শৃণ্যান কবি বাহাবো ইয়ামনা বিদ্যু, শোনার পরেও অনেকে সেটাকে জানতে পারে না। কারণ অনেকভাবে আত্মাকে বলা হয়েছে, বললাম তো, ওই বিভিন্ন লোক বিভিন্ন ধরনের ডিসক্রিপশন দিয়েছেন। চার বাকেরা বলছে আমাদের শরীরটাই আত্মা, সেটা সারা জীবন তুমি এনজয় করে কাটিয়ে দাও। আবার কেউ বলছে আত্মা হচ্ছে জড় পদার্থ। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা ঠিক ঠিক ভাবে না জানলে আমাদের পুরো কত ভ্রষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের সিস্টেম্যাটিক্যালি কনসিস্টেন্টলি পড়ে যেতে হয়। শাস্ত্র পড়া তো সহজ নয়, এটা গল্পের বই তো নয়। পুরো একদম গল্পের বইও যদি ঠিকভাবে ডিপ থট থাকে, আমরা বুঝতে পারি না ঠিক করে। তো এটা শাস্ত্রের ব্যাপার, সিস্টেম্যাটিক্যালি পড়ে যেতে হয়, সিস্টেম চাই, যে হামাসারলি এখানে একটু পড়লাম সেখানে। মহারাজ, চার্বাকের কথা বললেন, চার্বাক কি নাস্তিক না আস্তিক? আমাদের দেশে ছটা দর্শন আছে, সেটাকে বলে ষট দর্শন। এটা হচ্ছে আস্তিক। আস্তিক আর নাস্তিকের ডেফিনেশনটা এইভাবে দেওয়া হয়েছে, যারা বেদকে প্রামাণিক হিসেবে মানে তাদেরকে আস্তিক বলে। ঈশ্বরকে নেই, এই ঈশ্বর কথাটা তো বাইরের দেশ থেকে এসেছে। থেইজম, থিওলজি মানে গড রিলেটেড থিং, ওখান থেকে থেইস্ট কথা এসেছে, যে ঈশ্বরকে মানে। এথেইস্ট ঈশ্বরকে মানে না। কিন্তু আমাদের আস্তিক মানে কিন্তু তা না। আস্তিক মানে যারা বেদকে প্রামাণিক হিসেবে গ্রহণ করে তাদেরকে আস্তিক বলে। যেমন সাংখ্য দর্শন, সাংখ্য দর্শন আস্তিক দর্শন, কিন্তু সাংখ্যরা আবার নিরীশ্ব, ঈশ্বরকে মানে না। ঈশ্বরকে না মানলেও তারা কিন্তু আস্তিকই হচ্ছে, যেহেতু বেদকে তাদের প্রামাণ্য হিসেবে মানে।
তেমনি ঈশ্বরকে তো অনেকে নাও মানতে পারে, ঈশ্বরকে মানলেও বেদান্তের ঈশ্বর একরকম, আবার ন্যায়ের ঈশ্বর একরকম, বিভিন্ন ধরনের ঈশ্বরের ডেফিনেশন আছে। আস্তিক মানে ছটা আস্তিক দর্শন কি কি? ছটা: ন্যায়, বৈশেষিক, একটা গ্রুপ, তিনটে গ্রুপ: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, আর পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। উত্তর মীমাংসা থেকে বলা হয় বেদান্ত। এই ছটা হচ্ছে আস্তিক দর্শন, তাদের প্রামাণিক হচ্ছে বেদ। এই ছটার মধ্যে আবার চারটে ওদের নিজেদের মতো করে এস্টাবলিশ করছে একটা দর্শন, বেদের উপর বেস করে। আর এই লাস্ট দুজন, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা মানে বেদান্ত, এই দুটো কিন্তু বেদটাকেই এস্টাবলিশ করছে, ডাইরেক্ট বেদটাকে এস্টাবলিশ করছে। বাকি চারটা কিন্তু ডাইরেক্ট বেদকে এস্টাবলিশ করে না। তারা দর্শন আছে, তাদের নিজেদের মতো করে দর্শন করেছে, করে বেদটাকে সাপোর্টিং হিসেবে রেখেছে, কিন্তু ডাইরেক্ট বেদটাকে যে এক্সপ্লেন করছে সে হচ্ছে ওই একটাই মাত্র গ্রুপ, পূর্ব মীমাংসা আর বেদান্ত। পূর্ব মীমাংসা ওদের মতো করে করেছে, বেদান্ত এদের মতো করে করছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি। আর তিনটে হচ্ছে নাস্তিক দর্শন, তারা বেদকে প্রামাণিক হিসেবে মানে না। তারা হচ্ছে বৌদ্ধ, জৈন আর চারণ। তো বৌদ্ধদেরকে যদি চারটে ধরা হয়, বৌদ্ধ তোমার চারটে ভাগ আছে অ্যাকচুয়ালি। চারটে ভাগ কি কি? যেমন ওগুলো আবার ডিটেলিং এ গেলে আবার একটু অন্যদিকে হয়ে যায়। চারটে ভাগ হচ্ছে বৈভাষিকা, সৌত্রান্তিকা, যোগাচারা, মাধ্যমিকা, এই চারটে। তো ওটাকে যদি বৌদ্ধটাকে চারটে ধরা হলো, তাহলে জৈন আর চার ভাগ, এদিকেও ছটা হয়ে গেল। সেই জন্য কেউ কেউ বলে ছটা আস্তিক দর্শন, ছটা নাস্তিক দর্শন। ছটা নাস্তিক মানে এই বৌদ্ধদেরকে চার ভাগে ভাগ করে ধরা হয়েছে। তো এবার এদের মধ্যে ওরা বেদকে মানে না, বৌদ্ধরা আর জৈনরা, চার ভাগটাকে তো মানেই না। তো চার ভাগ দর্শন তারাও আমাদের দেশে স্থান পেয়েছে। বেদকে যারা মানে না, তারা বেদকে বলে ভণ্ডরা বেদ লিখেছে বলা হয়। ওরা বলতো কি, কারা বেদ লিখেছে না, ভণ্ড, ধূর্ত, নিশাচরা। বেদের তিনজন কর্তা কারা কারা? যে ভণ্ড, যে ধূর্ত আর যে নিশাচরা। রাত্রিরে সে চড়ে বেড়ায়, তুমি ঘুম টুম যে করে মানে ওই ডাকাত দস্যু, এরা সব রাক্ষস, এরা সব। তবুও ওরা আমাদের দেশে স্থান পেয়েছে। তো পরে পরে অবশ্য ওদের উপর অনেক কিছু ইয়ে করা হয়েছে, ব্রাহ্মণরা ওদের প্রতি টেরারাইজ করেছে, ওদের শাস্ত্র ফাস্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, সব আছে পরে পরে। তো এবার ওরা ওরকম ভাবে বলছে জীবনের লক্ষ্য কি না, তুমি এনজয় করো। এনজয় করা মানে কিন্তু ওরা আবার ওই যে ঠিক ঠিক গ্রস মেটেরিয়ালিস্টিক এনজয়টাকেও কিন্তু বলছে না, মনের এনজয়টাকে ওরা আবার বেশি প্রাধান্য দিচ্ছে। আর এবার ভূত চতুষ্টয় বলে, চারটে ভূতকে মানে, আকাশকে মানে, যেহেতু আকাশের প্রত্যক্ষ হয় না, ওদের একটাই মাত্র প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ। যেটা প্রত্যক্ষ হবে সেটা আমি, চোখে যেটা দেখা যাচ্ছে না আমি মানবো কেন? ওরা আবার ঈশ্বরকে মানে না। ওরা বলবে যে ওদের ওদের গুরু আবার বৃহস্পতি, বৃহস্পতি সূত্র আছে, চার ভাগের সূত্র, বৃহস্পতি থেকে ওদের সব এইসব ফিলোসফি গুলো বেরিয়েছে। এখন চার ভাগের কোনো বই পাওয়া যায় না। চার ভাগের ফিলোসফি বুঝতে গেলে মানে যেই দর্শন চার ভাগকে খণ্ডন করেছেন, অথবা যেই দর্শন চার ভাগকে সাপোর্ট করেছেন, সেখান থেকে চার ভাগের কিছু কিছু দর্শন আমরা পাই। একটা বই আছে সর্বদর্শন সংগ্রহ, বিদ্যারণ্য স্বামীর লেখা। বিদ্যারণ্য স্বামী হচ্ছে খুব বড় একজন, খুব মহান ভগবান শঙ্করাচার্যের পরে ওনাকে বড় একটা রিয়েলাইজড একটা আত্মা ধরা হয়। উনি শৃঙ্গেরি মঠের পীঠাধিপতি ছিলেন। তো বিদ্যারণ্য স্বামী, তখন ওনার নাম ছিল মাধবা, ভাইয়ের নাম হচ্ছে সায়না। সায়নাচার্যের কথা আমরা জানি, বেদের ভাষ্য লিখেছেন, পুরো বেদের ভাষ্য লিখেছেন। পুরো বেদ ঠিক নয়, সায়নাচার্য। সায়নাচার্যের মাধবাচার্য সন্ন্যাস নেওয়ার পরে হলেন বিদ্যারণ্য স্বামী। এই মাধবাচার্য সায়নাচার্য মিলে একটা বই লিখেছেন সর্বদর্শন সংগ্রহ। সমস্ত দর্শনগুলো, ওখানে চার ভাগের কথা কিছু কিছু বলা আছে, জৈনের কথা কিছু। ওখানে আবার ছটা ছাড়াও, ছটার মধ্যে আবার শৈবাইটস করে করে টোটাল 18টা দর্শনের কথা ওখানে উল্লেখ করা হয়েছে। ওই অ্যাকচুয়ালি বলতে গেলে ছটা শট দর্শনের মধ্যেই সব চলে আসে, আস্তিক দর্শন গুলোর মধ্যে। তো এইভাবে আমরা দেখছি বিভিন্ন ধরনের দর্শন, বিভিন্ন আত্মার কথা বলা হয়েছে। তাহলে কোনটা আমরা নেবো, কোনটা নেবো? এটাকে সেই জন্য একটা জায়গায় সিস্টেমেটিক্যালি আমরা যখন বেদান্ত করছি, বেদান্তটাকে সিস্টেমেটিক্যালি এগিয়ে গিয়ে সেখানে আমাদের অনুভূতি করে তারপর অন্য দর্শনে হাত দেওয়া আমাদের উচিত। আর তা না হলেও কিছুটা অন্তত আমাদের কনভিকশনটা, আমাদের যেটা একটা দৃঢ় প্রত্যয়, সেটাকে জাগ্রত করেই অন্য দর্শনগুলো করা উচিত। নাহলে ওরা এমন ভাবে যুক্তি দিয়ে প্রমাণ করবে, ওটা পড়তে পড়তে মনে হবে যে ওটাই ঠিক, আবার এটা পড়তে করলে মনে হবে যে এটাই ঠিক, আবার এই ছটা বিভিন্ন দর্শন করলে মনে হবে ওরাই ঠিক। কারণ প্রত্যেকের যুক্তি কিন্তু অকাট্য যুক্তি।
প্রত্যেকে কিন্তু ঋষি তুল্য, সবাই যারা যারা এই দর্শনগুলো করে গেছেন ঋষি তুল্য। কেন? ঋষি তো যেমন গৌতম মহর্ষি কি করে গেছেন? ন্যায় দর্শন করে গেছেন, ন্যায় সূত্র লিখে গেছেন। কণাদ মহর্ষি বৈশেষিক সূত্র লিখে গেছেন। আবার কপিল মহর্ষি আবার সাংখ্য সূত্র লিখে গেছেন। আর পতঞ্জলি মহর্ষি যোগসূত্র লিখে গেছেন। আর ভগবান ব্যাসদেব লিখে গেছেন ব্রহ্মসূত্র, বেদান্তের মেন টেক্সট হচ্ছে উপনিষদ থেকে নিয়ে লিখেছেন। আর জৈমিনী লিখেছেন মীমাংসা সূত্র। সবাই একটা একটা করে ঋষি। তাহলে প্রত্যেকেই যে এটা বললে মনে হবে যে এটা ঠিক, এটাই ঠিক, ওটা বললে মনে হবে ওটাই ঠিক। সেই জন্য কারোর আন্ডারে, কারোর গাইডেন্সে আমাদেরকে এগুলো সব করতে হয়, এটাই কিন্তু নিয়ম। শুধু তাই নয়, এটাকে ছেড়ে ওখানে ধরা, ওখানে ছেড়ে ওখানে ধরা, না হবে এটা, না হবে ওটা। যেহেতু বেদান্ত আমাদেরকে পড়তে হচ্ছে, তার কারণ আমরা কেন পড়ছি বেদান্ত? কারণ আমাদের যে স্বামী হচ্ছে আমাদের আদর্শ। তো স্বামীজি পুরো বেদান্তকেই প্রচার করতে বলে গেছেন। আর বেদান্তের মধ্যে আবার ভাগ আছে, দ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত আর অদ্বৈত বেদান্ত। তার মধ্যে অদ্বৈত হচ্ছে সবার উচ্চ, সবার কি বলবো উৎকৃষ্ট হচ্ছে অদ্বৈত বেদান্ত। আমরা এখানে অদ্বৈত বেদান্তটাকে পড়ার জন্য উপনিষদগুলো পড়ছি। দ্বৈত বেদান্ত নয়, বিশিষ্টাদ্বৈত বেদান্ত নয়। তাদের মতে আবার মুক্তির স্বরূপ, মুক্তিটা আবার অন্য রকমের মুক্তি। হ্যাঁ, ঈশ্বরের কাছে কি চুপ করে বসে থাকে, সেটাও একটা মুক্তি তাদের কাছে। 5 রকমের মুক্তি। তো অদ্বৈত মতে মুক্তির কোনো তারতম্য হয় না, মুক্তির কোনো তারতম্য হবে না। ওদের মতে ঈশ্বরের গোলক ধামে গিয়ে, কোথায় গোলক ধাম ভগবান জানে, ওখানে গিয়ে চুপ করে বসে থাকলে ওটা একটা মুক্তি। সালোক্য মুক্তি বলা হয়, লোকে ওই লোকে চলে যাবে। আবার সামীপ্য মুক্তি, সামীপ্য মুক্তি মানে ঈশ্বরের জাস্ট কাছে গিয়ে চুপ করে বসে থাকা, যেমন গরুর ঈশ্বরের পায়ের কাছে বসে আছে, ওটা একটা মুক্তি। সারূপ্য মুক্তি, সারূপ্য মানে ঈশ্বরের রূপটাকে পাওয়া, মানে ঈশ্বর যেমন শঙ্খ চক্র গদা পদ্ম, ওটাও ওই ভক্তরা পায়, তপস্যা করে করে পায়, ওটা একটা হলো মুক্তি। ওই জন্য আমরা দেখুন বিষ্ণু টেম্পলে, বিষ্ণু মন্দিরে ঢোকার আগে আমরা দেখি ওই দুজন বিষ্ণু দুপাশে দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু জয় আর বিজয়, ওরা হচ্ছে দ্বার পালক। ওরা সারূপ্য মুক্তি পেয়েছিল, ওই জন্য ওদের বিষ্ণুর মতো দেখতে, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে দুপাশে দুজন দাঁড়িয়ে আছে। ওরা কিন্তু বিষ্ণু নয়, জয় আর বিজয়, সারূপ্য মুক্তি। আরেকটা আছে ষষ্ঠীয় মুক্তি। ষষ্ঠ মানে ভগবানের যে ঈশ্বরের যে শক্তি, পাওয়ার, সে পাওয়ার গুলো, ওটা একটা। আর লাস্ট হচ্ছে সায়ুজ্য মুক্তি। সায়ুজ্য মুক্তি ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এক হয়ে যাওয়া মানে অদ্বৈত বেদান্তের মতো এক নয়, কিন্তু ওই কাছে কাছে লেগে থাকা। এক হয়ে গেলেও পার্থক্য থেকে যাবে। যেমন দুটো বস্তুকে আমি পাশে পাশে লাগিয়ে রাখি আঠা দিয়ে, ওটা এক হলো না, কিন্তু আবার একও হলো। এখানে এক মানে কঠোপনিষদ বলছে এক মানেটা কি? হ্যাঁ, যেমন শুদ্ধ জলে ফেলে দিলে একদম মিলিয়ে যায়, এক হয়ে যায়, তেমনি জীব আর ব্রহ্ম এক হয়ে যায়, ওটাকে ঠিক ঠিক এক বলা হচ্ছে। যেমন জয় বিজয়কে বললেন সারূপ্য মুক্তি, এখন যে মুক্তিটার কথা বললেন কোনটা? সায়ুজ্য, যেটা সায়ুজ্য, যেটা পাওয়ার, সেম পাওয়ার পাবে না, পাওয়ার পেলে ষষ্ঠ বলা হয়, ষষ্ঠ। ও সায়ুজ্যটা কি বললেন? যে একই রকম হয়ে, না, ওই কাছে ভগবানের সঙ্গে এক হয়ে যাবে, কিন্তু আলাদা থাকবে, আলাদা সেরকম কি উদাহরণ আছে? মানে যেমন জয় বিজয়ের একটা উদাহরণ। এরকম উদাহরণ আছে। সাহিত্য মুক্তি অনেকে পেয়েছে, যে হনুমান নিজেই তো বলছেন, হনুমানের কথা হচ্ছে আলাদা, উনি অদ্বৈতের কথাই বলেছেন, যে সাহিত্য মুক্তি হনুমানের সামীপ্য আছে, সায়ুজ্য কিছু কিছু আছে হনুমানের। সায়ুজ্য মানে কিছু না, আমি আর ঈশ্বর, যদিও ঈশ্বর আমার থেকে সবসময় আলাদা, মানে ঈশ্বরের সঙ্গে কখনো এক হয়ে যাবে না, তবু আমি ঈশ্বরের যেমন গায়েতে রইলাম, ঈশ্বরের অঙ্গে একটা অঙ্গে রইলাম, ঈশ্বরের অঙ্গে রইলাম, ওই যেমন মায়ের কোলে ছেলে থাকে সেরকম টাইপের। ওরা অনেকেই পেয়েছে, অনেক যোগীরা, সাধকেরা, ওটা হচ্ছে অন্য ধরনের সাধক, হচ্ছে বিশিষ্টাদ্বৈতের সাধক, মানে অদ্বৈতের সঙ্গে কোনো সম্পর্ক নেই এগুলো। সায়ুজ্যটা বিশিষ্ট অদ্বৈত, পাঁচটাই বিশিষ্ট অদ্বৈত অ্যাকচুয়ালি। আচ্ছা। আমাদের অদ্বৈত মতে দুটো জিনিস, অদ্বৈত আর দ্বৈত। বিশিষ্ট অদ্বৈত বলে আলাদা কোনো কিছু, ওটাও দ্বৈত, ওটাও দ্বৈত। অদ্বৈত যেটা অদ্বৈত হয় সেটাই দ্বৈত হবে। তো একটা জিনিস, এটা হচ্ছে ওদের মতে ওটা ঠিক আছে, বিশিষ্ট আর অদ্বৈত বলতে পারে। যাই হোক, ওটা আমার এটা নিয়ে অনেক কিছু, এটা সব ফিলোসফিক্যাল ডিসকাশন। আমরা এখানে যেখানে করতে বসেছি সেটা হচ্ছে অদ্বৈতের কথা।
কারণ এই অদ্বৈতের কথাগুলি বারবার মনে ফিরে আসে। পরে যখন আমরা আত্মতত্ত্ব নিয়ে আলোচনা করবো তখন এগুলো আমরা আরো পরিষ্কার দেখতে পাবো। তো এই প্রচন্ড যেহেতু অনেকভাবে আছেন, যেহেতু অনেকভাবে চিন্তা করা যায়, সেই জন্য ঠিক ঠিক টিচারের দরকার, যে আসল জিনিসটা বলে আমাদেরকে পথ দেখাতে পারবে। এটা মানে হচ্ছে তাই। সেই জন্য অনন্য মানে হচ্ছে এই যে আচার্য, সে হচ্ছে অনন্য, কম্পিটেন্ট। অনন্য দিয়ে কথাটা দিয়ে এইসব বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার নয় অ্যাকচুয়ালি এইভাবে আমরা ওই 14 পর্যন্ত যাবো। 15 থেকে মোটামুটি আত্মতত্ত্বর কথা শুরু হবে। যমরাজ এই যে প্রশংসা করছেন, এইসব কিছু করে লাস্টে 15 থেকে আমাদের আসল যে আত্মতত্ত্ব সেটা শুরু হচ্ছে। ঠিক আছে, এখন থেকে আমরা পরের দিন আছে, পরের দিন ক্লাস নাও হতে পারে, এটা পরে আমি জানিয়ে দেবো। পরের দিন মানে পরের সোমবার। ঠিক আছে, ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। হ্যাঁ, যে একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আপনি বললেন চেতনাটা বুদ্ধির সমান, তখন বলছিলেন না? বুদ্ধিটা নিজেই তো জড়। হ্যাঁ, সিক্স সেন্স বলে একটা কথা বলে আমরা, যেমন সিক্স সিক্স সেন্সটা সেন্স হচ্ছে বলছি, সুপার ওটা কি কনসিস্টেন্ট, এটাকে ইনটিউশন বলা হচ্ছে। ওইগুলো ওটা সব কি যে ওই বুদ্ধি? বুদ্ধির মধ্যে হচ্ছে রিফাইন্ড বুদ্ধি বলা যায়। দেখুন, তো রিয়েল আত্মা তারও উপরে অ্যাকচুয়ালি। আমাদের মনের একটা অবস্থা সাবকনসিয়াস স্টেট, তারপরে কনসিয়াস স্টেট। এখন আমি কথা হচ্ছে কনসিয়াস স্টেট, সাবকনসিয়াস লেভেলে কিন্তু অনেক কিছু যে মনের মধ্যে চলছে। মানে যদি আমি মনের মধ্যে একটু ডিপে যাই, বুঝতে পারবো সাবকনসিয়াস কি চলছে। আবার সেই মনটাকে যখন আমরা ওটা আবার ওই তন্ত্র দিয়ে এক্সপ্লেন করা হচ্ছে অ্যাকচুয়ালি। মনটা আবার যখন আরেকটু উঁচুতে উঠে যাবে তখন কিন্তু সুপার কনসিয়াস স্টেটে চলে যেতে পারে। মনেরই একটা অবস্থা, ওটা মনেরই অবস্থা। তো তারও উপরে কিন্তু ব্রহ্ম, এরকম অবস্থা নাই, ওটাই একমাত্র ইয়ে। ঠিক আছে, প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। শুভরাত্রি।